একটি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল দিতেই যদি ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, তাহলে জাতীয় সংসদ নির্বাচনের এত বিশাল পরিসরের নির্বাচনের ফলাফল দিতে কত সময় লাগবে, এই প্রশ্ন এখন সবার মাঝে। দর্শক, আজকের ভোটে টেনে আলোচনা করব নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি, বেলায়েত হোসাইন। আমরা আজকের পর্বের নাম দিয়েছি নির্বাচনের ব্যবস্থাপনা। এই পর্বের শুরুতেই আমরা একটি গ্রাফ দেখে নিতে চাই, যেই গ্রাফে আমরা তুলনা করব ডাকসু, জাকসু এবং জাতীয় নির্বাচনের তুলনামূলক চিত্র। সেখানে আমরা একটু দেখে নিতে চাই যে আসলে কোন নির্বাচনের কেমন ব্যবস্থাপনা। ডাকসুর যদি আমরা দেখি, ডাকসুতে মোট ভোটার সংখ্যা 39,874 জন, জাকসুতে মোট ভোটার 11,743 জন, আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12,63,07,514 জন ভোটার। ডাকসুতে ভোট কেন্দ্র 8টি, জাকসুতে 21টি, ডাকসুতে পদের সংখ্যা মাত্র 28টি, জাকসুতে পদের সংখ্যা 25টি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের সংখ্যা 42,418টি এবং সেখানে আসন সংখ্যা 300টি। ডাকসু এবং জাকসু এই দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একটি ক্যাম্পাসের মধ্যে, আর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পুরো বাংলাদেশে। ডাকসু নির্বাচনের ফলাফল দিতে সময় লেগে গেছে প্রায় 16.5 ঘন্টা। জাকসু নির্বাচনের ফলাফল দিতে সময় লেগেছে 45 থেকে 48 ঘন্টা। তাহলে প্রশ্ন হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দিতে কত সময় লাগবে? আমরা এই বিষয়ে আলোচনা করব। দেখছেন ভোটের ট্রেন। আজকের আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। একই সঙ্গে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন জাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমে একটু অধ্যাপক মনিরুজ্জামান স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, দেশ জুড়ে যেটি আলোচনা যে আসলে সামান্য একটি ক্যাম্পাসের নির্বাচন, মাত্র 12,000 ভোটার, সেই 12,000 ভোটারের নির্বাচনের ফলাফল দিতে কেন 45 থেকে 48 ঘন্টারও বেশি সময় লেগে গেল? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমাদের এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করেছে। সেটা করতে যেয়ে আমি প্রথমেই যেটা বলবো যে প্রাথমিকভাবে আমাদের সিদ্ধান্ত ছিল ভোট গ্রহণ শেষে আমরা মেশিন রিডার দিয়ে ভোট কাউন্ট করবো, মেশিন দিয়ে ভোট কাউন্ট করে রেজাল্ট পাবলিশ করবো। আমাদের তখন 5 থেকে 6 ঘন্টা সময় লাগতো, কিন্তু প্রার্থীদের একটা অংশ আমাদের কাছে লিখিত অভিযোগ করে যে তারা মেশিন দিয়ে ভোটার কাউন্ট করলে সেটা তারা মেনে নেবে না, তারা বিভিন্ন যৌক্তিকতা দেয়। তার প্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশন বসে আমরা সেই ট্র্যাডিশনাল ম্যানুয়াল পদ্ধতিতে চলে যেতে বাধ্য হই। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, আপনি লক্ষ্য করবেন যে আমাদের এখানে ভোটার সংখ্যা 12,000-এর প্রায় কাছাকাছি, তার মধ্যে 8,000+ আমাদের এখানে ভোটাধিকার প্রয়োগ করেছে। কিন্তু আমাদের ব্যালট পেপারগুলি মূলত ছাপা হয়েছিল মেশিন দিয়ে রিড করার জন্য, এবং সেখানে যে বিষয়টা ক্লারিফাই করা দরকার, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 লেভেলে সংসদ আছে, একটা হল লেভেলে আর একটা সেন্ট্রাল লেভেলে। এই 2 লেভেলে করতে গিয়ে দেখা গেছে আমাদের ব্যালট পেপার কমপক্ষে 5টি পেপার মিলে এই 2 হলের ভোটাধিকার প্রয়োগ করতে হয়েছে আমাদের ভোটারদের। আবার কোনো কোনো হলে 6টাও আছে, কোনো কোনো হলে 5টাও আছে, বেশিরভাগ হলে 4টা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আমাদের এখানে ভোট গ্রহণ শেষে আমরা সবকিছু গুছিয়ে রাত্র 10টার দিকে আমরা ভোট গণনার কার্যক্রম শুরু করি, এবং ভোট গণনার সাথে শুধু তারাই জড়িত থাকতে পারবে যারা বিভিন্ন হলে নির্বাচন কমিশনের সাথে জড়িত ছিল। এখানে একটা পয়েন্ট উল্লেখ করা প্রয়োজন। আমাদের 21টা হলে 21টা নির্বাচন কমিশন ছিল। তারপরে সেন্ট্রালি জাকসুর জন্য একটা নির্বাচন কমিশন ছিল, যেটা আমার লিডারশিপে চলছিল, আমি চিফ ছিলাম। তো এখানে আমরা প্রথম রাত বৃহস্পতিবার রাত্রে আমরা সারা রাত ভোট গণনা করে সকালবেলা হিসাব করে দেখলাম যে আমরা
মাত্র 8 ধরনের ব্যালট পেপারের গণনা সম্পন্ন করতে পেরেছি। আরো 92 ধরনের ব্যালট পেপারের গণনা কাজ সমাপ্ত করতে হবে। তো অন এভারেজ এক ধরনের ব্যালট পেপারের গণনার জন্য 1 ঘন্টা খরচ হয়, তাহলে তো 92 ধরনের ব্যালট পেপার গণনা করতে আমাদের 92 ঘন্টা বা প্রায় 4 দিনের মতন, 3 দিনের বেশি 4 দিনের মতন খরচ করতে হবে। এই অবস্থায় আনফরচুনেটলি সকাল 9টার দিকে আমাদের সাথে কর্মরত ছিলেন আমাদের একজন সম্মানিত প্রিয় সহকর্মী, উনি হার্ট অ্যাটাক করে মারা যান। আমরা সবাই খুবই হতবিহ্বল হয়ে পড়ি, শোকাহত হয়ে পড়ি। আমরা খুবই শক্ট হই। ওনাকে হসপিটালে নেওয়া হয় দ্রুত, মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেন। আমরা সবাই শোকে মজ্জবান হয়ে পড়ি, আমরা বিষাদগ্রস্ত হয়ে পড়ি। এই অবস্থায় আমরা ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করে দেই। তারপরে আপনি লক্ষ্য করবেন ওই দিন জুমার নামাজের দিন ছিল, জুমার নামাজের জন্য, প্রেয়ারের জন্য প্লাস লাঞ্চের জন্য একটা ব্রেক দিতে হয়। এই সেই করে আমরা জুমার নামাজের পরে বিকেল বেলায় আবার ভোট কাউন্টিং রিজিউম করি। কিন্তু ইতিমধ্যে আমাদের বেশ কয়েক ঘন্টা, আপনি ধরে নিতে পারেন যে অর্ধেক বেলারও বেশি আমাদের সহকর্মী আমাদের ছেড়ে চলে গেছেন, সেইটা নিয়ে প্লাস জুমার নামাজ লাঞ্চ নিয়ে চলে গেছে। তারপরে আমি আগের রাত্রে ভোট কাউন্টিং এ 3টা গ্রুপ কাজ করছিলেন আমাদের স্পেস সংকটের জন্য। তারপরে আমি বিভিন্নভাবে একটু স্পেস বাড়ানোর চেষ্টা করি, এবং যেখানে একটা গ্রুপ কাজ করতে পারে কমফোর্টেবলি, সেখানে আমি খুব কনজেস্টেড একটা পরিবেশের মধ্যে 2টা গ্রুপকে দিয়ে এভাবে আমি 14টা গ্রুপকে আমি কাজে লাগাই। এবং আপনি তো স্যার, জানেন আপনাকে যে আপনাকে আমি একটু থামাই, আপনার কাছে আমি আরো শুনবো। আমি একটু আপার কাছে একটু যেতে চাই। আপা, দীর্ঘদিন ধরে নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা আপনার আছে, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আপনি এর আগে বেশ কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। নানান ধরনের পরিস্থিতি আপনার উপর আমরা দেখেছি এসেছিল, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তৎকালীন সময়ে একটা বড় ধরনের ঘটনার মুখোমুখি হয়েও আপনি সেটি ট্যাকেল দিয়ে শেষ পর্যন্ত নির্বাচন সম্পন্ন করেছেন এবং ফলাফল ঘোষণা করতে পেরেছেন। আমরা যদি মূল্যায়ন করি, আমরা এতক্ষণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানকার প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য আমরা শুনছিলাম। আপনার কাছে কি মনে হয় এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা, আর এই অব্যবস্থাপনার কারণে জাতীয় নির্বাচনের ব্যবস্থাপনার প্রতি মানুষ আশাহত হয়ে উঠবে কিনা, আপনি কি মনে করেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমি স্যারের কথা শুনে যেটুকু বুঝলাম, আসলে স্যারদের প্ল্যানিংটা ছিল মেশিনে কাউন্টিং করা, সেজন্য ওনাদের যে ট্রেনিংটা লাগানো প্রয়োজন ছিল যে ম্যানুয়ালি করলে কিভাবে করবে। আর ম্যানুয়ালি এখানে ব্যালট হলে একটা না, মানে একটা প্যানেল, একটা ব্যালটের মধ্যে এক একজন এক এক প্যানেল থেকে ভোট দেয়, সেজন্য কাউন্টিংটা একটু জটিল, এটা ঠিক আছে। কিন্তু ওনাদের প্রিপারেশন যেহেতু মেশিনে ছিল, এই ম্যানুয়ালি কাউন্ট করতে হলে যে প্রশিক্ষণটা দরকার ছিল, যে প্রিপারেশনটা দরকার ছিল, ওইটা স্যাররা আগে থেকে নেয়নি। আমার স্যারের কথা শুনে এটাই মনে হচ্ছে। ওনারা পরে টিম বাড়াইছে, পরে একজন টিচার স্বাভাবিকভাবে মারা যাওয়াতে ওনাদের কষ্ট লাগারই কথা, তাৎক্ষণিকভাবে কাজে বসার মতন মানসিকতা থাকে না। সব মিলায়ে তারপর হয়েছে কি, একটু বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনা এখানে হয়েছে। এবং ভোটে ঢাকা ভার্সিটিতে যেটা স্মুথলি করতে পেরেছে, কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিন্তু ওই পরিবেশটা ছিল না। শুরু থেকে দেখা যাচ্ছে যে মাঝপথে বা শেষের দিকে কোনো দল প্যানেল তাদের উইথড্র করেছে, তারপরে দেখা যাচ্ছে একটা হল নিয়ে তাদের প্রশ্ন দেখা দিয়েছে। এবং কাউন্টিংয়ের সময় সেম, যে কারো দাবির প্রেক্ষিতে ঠিক ওই পর্যায়ে কাউন্টিংটা চেঞ্জ করে, মেশিন থেকে চেঞ্জ করে হাতে নেওয়া, আমার কাছে মনে হচ্ছে এগুলো অনেক ভেবে চিন্তা করা উচিত ছিল। কারণ ম্যানুয়ালি যেহেতু ওনারা এই কাজটা তো ওনারা করেনি, এবং 33 বছর ওইখানে কোনো ভোট হয়নি, স্বাভাবিকভাবে যে সমস্ত টিচার আছে তাদের পূর্ব অভিজ্ঞতাও নাই। আপনি মনে করেন যে আসলে এই যে নির্বাচনে যেহেতু 33 বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচন পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু বাংলাদেশে আপনারা যারা নির্বাচন কমিশনে কাজ করেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে ছিলেন, ভোট তো আসলে ভোটই, সেটি ছাত্র সংসদ নির্বাচনের ভোট হোক কিংবা জাতীয় নির্বাচন হোক কিংবা কোনো স্থানীয় সরকার নির্বাচন হোক, এই ধরনের কি আসলে তাদের উচিত ছিল কিনা যে
যারা আগে থেকে নানান ধরনের নির্বাচন পরিচালনা করে অভ্যস্ত তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া কিংবা তাদেরকে নির্বাচন পরিচালনার কাজে কিছুটা হলেও সংযুক্ত করা, সম্পৃক্ত করা, এটি আপনি বলবেন কিনা পা? ওনারা আসলে যেটা করতে পারে, যেহেতু ওনাদের কোনোটি, আমার মনে হয় 33 বছর আগের কথা, এই সময়ের মধ্যে কোনো টিচার এটা হ্যান্ডেলিং করেনি। সেজন্য ওনারা যদি কয়েকটা সিরিজ অফ মিটিং করতো, যারা ইলেকশনে এক্সপার্ট আছে, এক্সপার্টিসদের সাথে বসে, বিশেষ করে কাউন্টিংটা যখন ওনারা শিফট করছিল, যে আমরা মেশিনে প্ল্যান করছি কিন্তু আমরা হঠাৎ করে ম্যানুয়ালি চলে যাচ্ছি, এটা তো এত সহজ যে ওয়ান ব্যালট এরকম না যে একটা একটা ব্যালট সর্টিং করে করে রাখছে 8 জন ক্যান্ডিডেট। এটা কিন্তু অত, জাতীয় সংসদের ব্যালট কিন্তু এত জটিল ব্যালট না, ওনাদের ব্যালটটা কিন্তু জটিল ব্যালট। এবং সেই জন্য ওনারা যদি এটা প্ল্যানিং করতো ভালো হতো, তাহলে জিনিসটা প্ল্যান ওয়েতে হতো। ওনাদের যে অবস্থা আমরা দেখা গেছে, আমি যে সেটা প্রশ্নটা করেছিলাম যে নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সাথে বসতে পারতো, সিরিজ অফ মিটিং করতে পারতো, জিনিসগুলো দেখতে পারতো, দরকার হলে তাদের কাছ থেকে সহায়তা নেওয়াই যায়। সহায়তা নিতে তো, যদি কোনো কাজ স্মুথলি করা যায় কারো সহায়তা নিয়ে, তাতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না কারোর। জি, আমি একটু স্যারের কাছে আবারও যেতে চাই। স্যার, আপনাকে আমি বিনয়ের সঙ্গে বলছি যে এটি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার জন্য একটি মোটামুটি ধরা যায় যে মানুষ বলছেন যে এটি বাজে একটা উদাহরণ তৈরি হলো, এবং এই উদাহরণ তৈরি করার ক্ষেত্রে আপনাদের কেন কোনো ধরনের এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে নির্বাচন করতে গিয়ে? আপনি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভোট গণনা করতে, ফলাফল করতে সেখানেও কিন্তু 16.5 ঘন্টা সময় লেগেছে। সেই অভিজ্ঞতা, এবং তারা বলছে, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা তিনি বলেছেন যে তারা একটা মডেল নির্বাচন করতে পেরেছে। আপনারা কেন সেই মডেলটা নিতে পারলেন না, বা আপনাদের কেন এই ধরনের পূর্ব প্রস্তুতি ছিল না? ধরে নিলাম আপনারা কিছু অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন, কিন্তু এরপরে আপনাদের প্রস্তুতির কেন ঘাটতি ছিল? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমেই ম্যাডাম বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে রেজ করেছেন, সেই বিষয়ে আমি একটু রেসপন্স করতে চাই। 33 বছর পরে জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচন হয়ে গেল, আর আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছি তারা আমরা কোনো ধরনের নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ডের সাথে কখনো জড়িত থাকি না, বা জড়িত হতে হয় না আমাদেরকে। একদিকে আমাদের অভিজ্ঞতার অভাব ছিল বললেও ঠিক হবে না। আমার মনে হয় আমরা শূন্য অভিজ্ঞতা নিয়েই আমাদের এই নির্বাচন কার্যক্রম পরিচালনা করেছি, এটা একটা বিষয়। তারপরে আমি আগে উল্লেখ করেছিলাম যে আমাদের স্পেস সংকট ছিল। তারপরে এখানে ম্যাডাম ইতিমধ্যেই যেটা বললেন যে আমাদের কিছু ব্যবস্থা সংক্রান্ত বিচ্যুতিও ছিল, সেটাও আমরা সেই ব্যাপারে আমরা সচেতন, এবং আমরা সেটাও আমরা স্বীকার করি। তারপরে এখানে যেটা হয়েছে যে আমাদের একজন সম্মানিত সহকর্মী উনি মৃত্যুবরণ করায় আমাদের যে টেম্পুটা ছিল ভোট গণনার সেটা থেমে যায়, এবং সেটাকে আবার রিস্টার্ট করতে, রিজিউম করতে আমাদের ইতিমধ্যে বলেছি আপনাকে প্রায় দিনের অর্ধেকের বেশি নষ্ট হয়ে যায়। এই সময়গুলি কিন্তু আমাদের মোট সময় থেকে মাইনাস করতে হবে, না হলে তো এটা মনে হবে যে প্রায় 2 দিনের মতন লেগেছে ভোট কাউন্ট করে রেজাল্ট পাবলিশ করতে। তারপরে এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটাও ম্যাডাম উল্লেখ করেছেন যে আমাদের ব্যালট পেপারগুলি একটু জটিল, এবং আমাদের জাতীয় নির্বাচনে যে ব্যালট পেপার ব্যবহার করা হয় সেটা থেকে ভিন্ন এবং একটু বেশি কমপ্লিকেটেড। আমি ইতিমধ্যে আপনার সাথে শেয়ার করেছি যে আমাদের একজন ভোটারকে কমপক্ষে 4টি ব্যালট পেপারে ভোট দিতে হয়েছে, এবং কোনো কোনো হলে 5টিতেও দিতে হয়েছে। কিন্তু স্যার আপনাদের অনেক হলে তো ভোট, হল সংসদের 8টি হল সংসদের ভোটই গণনা করতে হয়নি স্যার। আপনাদের অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন তো হয়ে গেছে, অনেক জায়গায় পদ শূন্য ছিল। আপনি আপনার কথা যদি আমি তর্কের খাতিরেও ধরে নিই যে আপনাদের ব্যালট জটিল, আপাও সেটি বলেছেন, কিন্তু সেক্ষেত্রে আমরা যেই প্রশ্নটি রেখেছিলাম যে আপনারা কোনো অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কেন পরামর্শ নিলেন না, তাদের কাছ থেকে কেন আপনারা পরামর্শ নিয়ে নির্বাচন কর্মযোগ্যটা এগোলেন না? থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের নির্বাচনটা করতে হয়েছে, আমাদের একটা কনস্টিটিউশন, দুটা কনস্টিটিউশন আছে, একটা জাকসুর জন্য আর একটা হল ইউনিয়নের জন্য। সেটার আলোকে আমরা কাজ করেছি, এবং সেটা করতে যে আইনের মধ্যে
যেটুকুন করা সম্ভব সেটুকুন করেছি। এবং আমরা ইতিমধ্যে যারা বিভিন্ন ধাপে বিভিন্ন কাজে নির্বাচনের সাথে প্লাস ভোট গণনার সাথে জড়িত ছিলাম, তাদের মধ্যে মতবিনিময় করেছি, আমরা ওয়ার্কশপ করেছি। কিন্তু এখানে ম্যাডাম যেটা বলেছেন যে আমরা বাইরে থেকে কোনো এক্সপার্টের হেল্প নিলাম না কেন বা তাদের কাছ থেকে আমরা ট্রেনিং নিলাম না কেন, আমাদের এই সীমাবদ্ধতাটা রয়ে গিয়েছিল। সেটা ভবিষ্যতে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে 33 বছর পরে এখানে নির্বাচন করতে এসে শূন্য অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে কি করতে হবে সেই ব্যাপারেও আমাদের ভাবনা চিন্তায় বা পরিকল্পনায় সীমাবদ্ধতা লিমিটেশন ছিল। এবং আমি আশা করি আমাদের এই লিমিটেশনস গুলিকে লক্ষ্য করে বিবেচনায় নিয়ে আমরা কিছু লেসন নিতে পারবো। ভবিষ্যতে হয়তো এই সমস্যাগুলি আরো রিডিউস করা যাবে, কমিয়ে নিয়ে আসা যাবে। এবং আমাদের এই নির্বাচনের ভোট গ্রহণ এবং গণনা এবং ফল ঘোষণা এই বিষয় থেকে আমাদের মনে হয় জাতীয় নির্বাচনের সাথে যারা জড়িত থাকবেন তাদেরও কিছু লেসন নেয়ার সুযোগ থাকবে। জি, এ বিষয়ে আমি আপনার সঙ্গে আলাপ করব। এ বিষয়ে আপনার পরামর্শ আমি চাইবো আপনার মাধ্যমে, যে আপনার অভিজ্ঞতার অনুযায়ী জাতীয় নির্বাচনের বিষয়ে আপনি কি পরামর্শ দিবেন। তবে আপনার কাছে আলোচনায় ফিরবো। তবে তার আগে, আজকে মালয়েশিয়ায় একজন নির্বাচন কমিশনার কথা বলেছেন প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে। আমরা সেই প্রসঙ্গটা একটু দেখে নিতে চাই। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়ে প্রবাসীরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা নিশ্চিত করেছেন। অ্যাপে নিবন্ধিত প্রবাসীরা কেবল উল্লেখিত দেশ থেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন তিনি। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপসের মাধ্যমে যখন আপনারা নিবন্ধিত হবেন, আপনারা প্রবাসী ভোটার হিসাবে তালিকাভুক্ত হবেন এবং যারা নিবন্ধিত হবেন তারা শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোটটা দিতে পারবেন। এখন দেখা গেল যে আপনি নিবন্ধন করেছেন যে আমি মালয়েশিয়া থেকে ভোট দিব, কিন্তু আনফর্চুনেটলি আপনি ভোটের দিন বাংলাদেশে আপনার বাড়িতে উপস্থিত, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার সুযোগটি থাকবে না। আমরা শুনছিলাম পোস্টাল ভোট বিডি অ্যাপের কথা। আপা, একটু আলোচনায় ফিরতে চাই। যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম নির্বাচনের ব্যবস্থাপনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে জাতীয় সংসদ নির্বাচন যে সামনে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে, আজকে প্রধান উপদেষ্টা অনেকটা জোর দিয়ে বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় হাতে তো আসলে, অর্থাৎ ঘড়ির কাঁটাও কিন্তু চলা শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে এখন থেকে এখান থেকে কি শিক্ষা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা যদি আমরা দেখি, এক ব্যালট ছাড়া পুরো নির্বাচন পরিচালনার জন্য দেখেন দেশের সর্বোচ্চ শিক্ষা অঙ্গনের ছেলেমেয়েরা এখানে ভোট দিচ্ছে এবং সবচেয়ে শিক্ষিত দেশের মানুষরা এই ভোট পরিচালনা করছে। মানে ছাত্রদের ভোট শিক্ষকরা করছে। জটিলতা কিছুই কিন্তু না, শিক্ষকদের সবসময় অনার করে, এটাই আশা করা যায়। শুধু ব্যালট ছাড়া জাতীয় নির্বাচনে দেখেন এখানে ভোট কেন্দ্র প্রায় 43,000 আর কক্ষ আছে প্রায় 2.5 লক্ষ। মানে এই যে ভোট নেওয়ার জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার প্রায় 5, 7, 7.5, প্রায় 8 লক্ষ লোক। শুধুমাত্র ভোট কেন্দ্রের জন্য 8 লক্ষ লোক লাগবে এবং রিজার্ভ করা হয় 10%। মানুষজনকে রেডি রাখা হয় যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, কারো বিরুদ্ধে দলীয় কোনো অভিযোগ করতে পারে, এরকম করে আরও 10%। প্রায় 10 লক্ষ লোককে কিন্তু ট্রেনিং দিয়ে তৈরি করা হয় এবং ধাপে ধাপে। আর ইলেকশনের কিন্তু অনেকগুলো আইন কানুন আছে, এখানেও আছে, ওনাদেরও আছে, কিন্তু ইলেকট্রাল আইনটা কিন্তু অনেক বিশাল। এবং কেন্দ্রের মধ্যে কে ঢুকতে পারবে, কে যেতে পারবে, কাউন্টিংয়ের সময় কে থাকতে পারবে, কাউন্টিং কিভাবে করবে, প্রত্যেকটা ধাপে ধাপে ট্রেনিং দিয়ে তাদের সক্ষমতা বাড়া হয়। এবং এরা কিন্তু বিভিন্ন, কেউ প্রাইমারি স্কুলের টিচার, কেউ ব্যাংকের কর্মকর্তা, কেউ সরকারি অফিসে কাজ করে, এরকম বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ এই কাজ করে। মানে এটা একটা বিশাল কর্মযজ্ঞ। এছাড়া থাকে তো রিটার্নিং অফিসার আছে, সহকারী রিটার্নিং অফিসার, তাদের
ইলেকশন কমিশনের জন্য এই কাজ যারা করে ইলেকশন কমিশন আসলে তারা দীর্ঘদিন ধরে কাজটা করাতে এত জটিল এবং বিশাল কর্মযজ্ঞকে তারা স্মুথলি হ্যান্ডেলিং করে। দেখেন আপনি তো বহুদিন ধরে সাংবাদিকে করেন, ইলেকশন কমিশনের সাথে কাজ করেন, কোনোদিন কোনো কেন্দ্রে ব্যালট যায়নি এরকম খবর পেয়েছেন? বা কোনো কেন্দ্রে কোনোদিন ভোট দেবার জন্য যে মার্ক দেওয়া হয় হাতে অথবা সিল দেওয়া হয় কোনো দিন না, বা কোনো কেন্দ্রে প্রিজাইডিং অফিসার দেরিতে বা কোনো পোলিং অফিসার দেরিতে পৌঁছাইছে এরকম কিন্তু রেকর্ড নাই। এই দিক দিয়ে সব ঠিক আছে। ইলেকশন কমিশনের জন্য চ্যালেঞ্জিং জিনিসগুলো কিন্তু অন্যরকম, যেটা ভার্সিটিতে অতটা ছিল না। চ্যালেঞ্জিংগুলো যেমন যেগুলো বিভিন্ন প্রার্থীদের মধ্যে থেকে আসে, প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডটা ঠিক করতে দিতে হয়, এবং অনেক প্রার্থী অনেক দলের অনেক মতের, এবং ভোটারও তাই, কিন্তু অনেক ক্যাটাগরি, সে 90 বছর বয়স থেকে ভোটার আছে, আবার এদিকে 18 বছর, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, সক্ষম আছে, মানে আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, আপনার কাছ থেকে আরো শুনবো। একই সঙ্গে স্যারকেও আমরা যুক্ত থাকতে বলবো, আমরা স্যারের সঙ্গে আরেকটু আলোচনা করব। তবে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আমরা আবারও যুক্ত হব ভোটের ট্রেনে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা এই পর্বে একটু প্রান্তিক মানুষের কথা শুনবো। প্রান্তিক মানুষ আসলে কি ভাবছেন এই যে নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে, তাদের পক্ষ থেকে কোনো পরামর্শ আছেন কিনা, কিংবা তাদের ভাবনা কি? বরিশাল থেকে আমাদের সহকর্মী অমিত হাসান কথা বলেছেন প্রান্তিক মানুষের সঙ্গে। বরিশাল থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি অমিত হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে এবার সাধারণ মানুষের প্রশ্ন উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে। দেশের বিভিন্ন নির্বাচনের দায়িত্ব পালন করছেন বেশিরভাগ শিক্ষকরা। কোনো ধরনের রাজনৈতিক চাপ বা বড় ধরনের কোনো সমস্যা না থাকা সত্ত্বেও ভোট গণনার ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন, চলুন জেনে আসা যাক। ব্যবস্থাপনার ক্ষেত্রে অবশ্যই প্রশিক্ষণ তো দরকারই আছে, কারণ যত দিন যাচ্ছে সব কিছু আধুনিক হইতেছে, তা আধুনিকের সাথে এই জায়গায় তো আপনার অবশ্যই চেঞ্জ আনতেই হবে। ব্যবস্থাপনা নিয়ে এটা যদি ট্রেনিং দেওয়া হয় তাহলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ধরনের দেরি বা বিলম্ব হয়েছে এটা যাতে না হয়, ভবিষ্যতে আমরা আশা করব যে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা বা সঠিকভাবে ভোটটা হয়। জাতীয় নির্বাচনের সময় ব্যবস্থাপনার ব্যাপারে ইসির যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত, যেহেতু এত বছর পর মানুষ খোলাখুলি একটা ভোট দিবে। অতএব এখানে যেন গণমানুষের মধ্যে কোনো সন্দেহ উদ্রেক না করে ব্যবস্থাটা চেঞ্জ করে, মানে সব সেক্টরই নির্বাচনের যত সেক্টর আছে স্বচ্ছ হয় যেন। যারা রিটার্নিং অফিসার, নির্বাচন কর্মকর্তা কিংবা কমিশনার যারা থাকবেন, তাদের প্রপার ট্রেনিং, প্রপার কর্মশালা, এগুলো যদি নিশ্চিত করা সম্ভব হয়, তবে আশা করা যাচ্ছে সামনের নির্বাচনগুলো আমাদের ফলপ্রসূ হবে। ব্যবস্থাপনা পরিবর্তনটা খুবই জরুরি। আরও মনিটরিং করে তাদের যদি আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় বা কোনভাবে করলে সেটা সুষ্ঠু ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ্যে নিয়ে আসা যায়, সেই বিষয়গুলো একটু ভেবে দেখা উচিত। নির্বাচনী যে ব্যবস্থাপনাটা, এটা আসলে খুবই দুরবস্থার মধ্যে আছে। আমরা দেখতে পাই যে নির্বাচনের যে ভোটের যে গণনাটা, সেটি আসলে সুষ্ঠুভাবে হচ্ছে না বা সঠিক সময়ের মধ্যে হচ্ছে না, এবং এই গণনা দেরি হওয়ার কারণে বিভিন্ন দলের প্রার্থীরা বা স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ তুলছেন যে আসলে নির্বাচনী ব্যবস্থাপনার অবকাঠামো এবং নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মনে রয়েছে নানা ধরনের সংশয়। তা সত্ত্বেও এবারের নির্বাচন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হোক, এমন প্রত্যাশা সকলের। দেশের সবচেয়ে মজবুত RFL ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। RFL ল্যাডার। আমরা শুনছিলাম প্রান্তিক মানুষের কথা। আলোচনায় ফিরতে চাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন জাকসু নির্বাচন 2025-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। টুলি আপা, এই পর্বে আলোচনার শুরুতে আপনার কাছে একটু যেতে চাই, সেটি হচ্ছে আমরা তো নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে নানা কথা বললাম। জাকসু নির্বাচনে ঢোপ টেস্টের ফলাফল বলা হয়েছে যে ভোট গ্রহণের পরে এসেছে,
পোলিং এজেন্টরা কখন ঢুকবে বা কখন প্রবেশ করতে পারবে কি পারবে না এটা নিয়ে এক ধরনের সিদ্ধান্তহীনতা ছিল, নানা ধরনের অব্যবস্থাপনার কথাই কিন্তু আমরা শুনেছি নির্বাচন নিয়ে। কিন্তু ভোটের স্বচ্ছতা বা ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে কি কোনো প্রশ্ন ছিল জাহাঙ্গীরনগর কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আমার কাছে এই দুই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হয়েছে এইটা সবচেয়ে বড় সৌন্দর্য বলে মনে হয়েছে। যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দিকে আমি খুব ভালো করে খেলছি, ওনারা প্রত্যেকটা স্তরকে এত দৃশ্যমান করার চেষ্টা করেছে এবং করেছে প্রত্যেকটাকে ক্যামেরার মধ্যে। স্যার বলছিল যে ওনার প্রথমে 3টা টিম ছিল, পরে বাড়াচ্ছে, পরে সেখানে ক্যামেরার ব্যবস্থা করেছে। এই যে স্বচ্ছতার সাথে আনা, এটা কিন্তু ইলেকশনের সবচেয়ে বড় গ্রহণযোগ্যতা পাওয়ার একটা বিশাল ব্যাপার। প্রত্যেকটা ধাপ ওনারা যে স্বচ্ছতার ব্যবস্থাটা করেছিল সেটাই কারণেই কিন্তু ছাত্রছাত্রীরা সবাই কেউ বর্জন করা সত্ত্বেও ছাত্রছাত্রীরা কিন্তু ভোট দিছেন এবং ভোটের ফলাফল তারা মেনে নিছে। এটাই কিন্তু এই দুই ইলেকশনের সবচেয়ে বড় সৌন্দর্য হয়েছে, যে এত সুন্দরভাবে তারা এই স্বচ্ছতাটা মানুষের কাছে দৃশ্যমান করেছে এবং প্রত্যেকটা জায়গায় ইভেন সাংবাদিকরা পর্যন্ত গেছে, তারা দেখেছে সব কিছু তারা একদম পরিষ্কার করেছে মানুষের কাছে। আর সেক্ষেত্রে আমরা তো দেখেছি নানা ধরনের প্রার্থীরা নানা অভিযোগ করেছে, বয়কট করেছে। ভোটারদের কাছ থেকে তো আপা সে অর্থে কোনো অভিযোগ না, শুনিনি। সেজন্য ভোটাররা তো ভোট দিছে, ভোটাররা ভোট দিছে, ভোটের ফলাফল ভোটাররা কেউ অভিযোগ করেন। আর আমাদের দেশে ক্যান্ডিডেটরা, সে হোক ইউনিভার্সিটি অথবা জাতীয়, ক্যান্ডিডেটদের অভিযোগ সবসময় থাকে ছোটোখাটো। সেই যে অভিযোগগুলো ছিল সেগুলোকে খণ্ডন করাটাই বড় কথা, এবং ভোটাররা সেটাকে কি মনে করেছে, সেই অভিযোগটা কি সঠিক না সঠিক না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু এই জায়গাটা খুবই, যদিও রেজাল্ট দিতে দেরি হয়েছে, কিন্তু এই জায়গাটা তারা খুবই পরিষ্কার ছিল, স্বচ্ছ ছিল তারা। জি আপা, আমি একটু স্যারের কাছে আবার যেতে চাই। স্যার, আপা তো বললেনই আপনাদের ভোটটা ভালো হয়েছে, ভোট স্বচ্ছতার সঙ্গে আপনারা করলেন, সেই জন্য আপনাকে এক ধরনের অভিনন্দন জানানোই যায় যে হয়তো অনেক প্রতিকূল পরিবেশের মধ্যেও আপনারা ভোটটা তুলে আনতে পেরেছেন। কিন্তু একটি প্রশ্ন সবার মনের মধ্যেই আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক চাওয়ার হয়েছে যে আসলে এই ভোটকে নানা ধরনের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে শিক্ষকদের পক্ষ থেকে কিংবা কোনো না কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে। আসলে এই অভিযোগগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, যদিও আমরা মেইন স্ট্রিমের কোনো গণমাধ্যমে এই ধরনের কিছু আমরা দেখিনি। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যেহেতু ভোটের একদম প্রধান পরিচালনার দায়িত্বে ছিলেন, আসলে কি এরকম কোনো ব্যাপার ছিল? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। তো আপনি জেনে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর যে ইলেকশন হয় বা হল ইউনিয়নের যে ইলেকশন হয়, সেটা কোনো দলীয় বা কোনো গ্রুপের ইলেকশন হয় না। এখানে আমরা কোনো দলকে, গ্রুপকে আমরা রেকগনাইজ করি না। এখানে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টসদের নির্বাচন হয়। এখানে আমাদের দেশে যে রাষ্ট্রীয় পর্যায়ে বা জাতীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল আছে, সেগুলিকে আমরা কখনো রেকগনাইজ করি না। আর আমাদের যারা টিচাররা, সম্মানিত সহকর্মীরা, প্লাস আমাদের সম্মানিত অফিসার, অন্যান্য এমপ্লয়িজ যারা বিভিন্ন কাজের সাথে, নির্বাচনের বিভিন্ন কাজের সাথে ইনভলভ থাকেন, তাদেরকেও আমরা তাদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার জন্য আমরা বিভিন্ন মত বিনিময় প্লাস ওয়ার্কশপ করে থাকি এবং করেছি। তার মাধ্যমে আমরা সেভাবে করেছি। তারপরেও বাস্তবতা সবসময় আমাদের যে চিন্তা ভাবনা বা আমাদের যে প্রিন্সিপালস থাকে তার সাথে মিলে না। এখানে হয়তো কিছু সেরকম দলীয় বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকতে পারে। তা আমি যেহেতু চিফ নির্বাচন কমিশনার ছিলাম, সেগুলি যেন কোনোভাবেই আমার নির্বাচন কমিশনকে, আমার নির্বাচনের আয়োজনকে, ভোট গ্রহণে যারা এখানে ভোটার তাদের ভোট গ্রহণে কোনো বাধা সৃষ্টি করতে না পারে বা কোনোভাবে যেন প্রভাবিত না করতে পারে, প্লাস ভোট গণনায় যেন সেটা কোনো প্রতিফলন না হয়। আমরা সবসময় সতর্ক থেকেছি, সচেতন থেকেছি। আর আরেকটা ব্যাপার, এখানে ম্যাডাম যে বিষয়টা বললেন, আমরা প্রতি মুহূর্তে ভোট কেন্দ্রের ভিতরে এবং ভোট গ্রহণের পরে ভোট গণনার সময় আমরা যে
কক্ষে ভোট গণনার কাজ সম্পন্ন করেছি, সিনেট হল, সেখানে আমরা লাইভ সম্প্রচার করেছি সবকিছু নিখুঁতভাবে, এবং সাংবাদিক ভাই বোনেরা যারা ওখানে কাজ করেছেন, সম্মানিত সাংবাদিকরা, ওনাদের অবাধ অ্যাক্সেস ছিল, ওনারা সবকিছুই সবসময় লক্ষ্য করতে পেরেছেন এবং সেটাকে রিপোর্ট করতে পেরেছেন, বাইরে সবার সাথে শেয়ার করতে পেরেছেন। তো এই সেই মিলিয়ে আমার মনে হয় না এখানে রাজনৈতিক প্রভাব হয়তো কিছুটা ছিল, কিন্তু আমাদেরকে সেটা তেমন ভাবে প্রভাবিত করেছে এটা আমি মনে করি না। আর আপনি জানেন যে প্রত্যেকটা পরিবেশেই স্যার, প্রত্যেকটা আপনি বিষয়ে যখন বলেছেন হয়তো কিছুটা ছিল, তখনই আসলে আমার আগ্রহ জন্মেছে যে কি ধরনের প্রভাব ছিল এইটি জানার জন্য আসলে। এটা আসলে আমরা সেইভাবে আমলে নেইনি রাজনৈতিক কোনো বিষয়াবলী, কারণ আমাদের কাজ হলো নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে, সুষ্ঠুভাবে এবং সবার কাছে গ্রহণযোগ্যভাবে যেন আমরা নির্বাচনটা অনুষ্ঠিত করে সেটার রেজাল্ট গণনা করে ফলাফল ঘোষণা করতে পারি। কারণ প্রভাবটা ইতিমধ্যেই আমরা স্যার, প্রভাবটা কি ছিল? রেজাল্ট বন্ধ করার প্রভাব ছিল নাকি ভোট ইঞ্জিনিয়ারিং এর প্রভাব ছিল? প্রভাবটা কি ধরনের প্রভাব ছিল? যে রেজাল্টের উপর কোনো প্রভাব, ফলাফলে পরিবর্তনের কোনো প্রভাব করা হয়েছে নাকি প্রভাবিত করা হয়েছে, নাকি ফলাফলটা যাতে নাই দেওয়া হয় সেই ধরনের প্রভাবিত করা হয়েছে? না, আপনি লক্ষ্য করবেন যে এখানে রেজাল্ট প্রকাশ করা অথবা ভোট গণনা করা বা যারা এখানে ভোট প্রদান করেছেন সরি তাদের ভোট প্রদানে বাধা প্রদান করা, এরকম কোনো বিষয়ে প্রভাব ভিজিবল বা এভিডেন্ট কোনো প্রভাব আমরা লক্ষ্য করিনি। তারপরেও হয়তো আপনারা যেমন মনে করছেন যে কিছু কিছু প্রভাব হয়তো পড়ে থাকতে পারে, তো সেটা একেবারে অস্বীকার করা যাবে না, কিন্তু স্পেসিফিক্যালি সেটা বলার মতো পজিশন আমি ছিলাম না, কারণ আমার টার্গেট ছিল কিভাবে সুষ্ঠুভাবে ভোট আয়োজন করে সেই ভোট অনুষ্ঠিত করে আমি সবকিছু কনক্লুড করতে পারি ফলাফল ঘোষণার মধ্য দিয়ে। আমার মনে হয় এই বিষয়টা আপনি যেটা উপস্থাপন করেছেন যে রাজনৈতিক কোনো প্রভাব ছিল কিনা, এটা হয়তো গবেষণা করে বা তদন্ত করে যারা ইন্টারেস্ট গ্রুপ আছে তারা সেটা তুলে দেখতে পারে। আমি সেই ব্যাপারে তেমন কোনো চিন্তা ভাবনা বা করিনি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি ছোট করে একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার এক ধরনের কিন্তু স্যারের কথার মধ্যে রাজনৈতিক প্রভাবের স্বীকারোক্তি চলে এসেছে, আপনার এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে রাজনীতির প্রভাব থাকবে, এটাকে অস্বীকার করার কিছু না, কিন্তু সেটাকে ওভারকাম করতে পারাটাই চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনেরই দায়িত্ব, যে কোনো ধরনের চাপের কাছে নথি স্বীকার করবে না। তারা নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে মানুষের আস্থার জায়গাটাকে পরিষ্কার করে ইলেকশনটা করবে। চাপ কেউ দিতে পারে, কেউ কেউ প্রেশার দিতে পারে, কেউ প্রভাবিত করার চেষ্টা করে, তো কিন্তু ওগুলোকে ওনাদের কোনো অবস্থা আমলে নেবে না বা ওই অনুযায়ী কাজ করবে না ওনারা। জি, অনেক ধন্যবাদ আপা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব তৃণমূলের আলোচনায়। বিরতির পর স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা করছিলাম ভোটের ট্রেনের, সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। দর্শক, আজকে আপনারা জানেন যে আজকে সারা দেশের বিভিন্ন স্থানে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নানা ধরনের কর্মসূচি পালিত হয়েছে। বেশ কয়েকটা জায়গায় সীমানা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন বেশ কয়েকটি এলাকার মানুষ। আমরা একটু আলোচনা করতে চাই এই বিষয়ে। ফরিদপুর থেকে আমাদের সহকর্মী মফিজুর রহমান শিপন তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা তার সঙ্গে একটু আলোচনা করতে চাই। শিপন, আপনার কাছে একটু জানতে চাই, আজকে সারাদিন ধরে আপনি সংবাদ সংগ্রহ করছিলেন, ফরিদপুরেরও বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সংক্ষুব্ধ মানুষরা বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি করেছেন, একটু যদি বিস্তারিত আমাদেরকে জানান। আপনি জানেন যে সম্প্রতি নির্বাচন কমিশন থেকে যে নতুন করে সীমানা নির্ধারণের বিষয়ে যে গেজেট প্রকাশ করেছে, এতেই কিন্তু মূলত ক্ষুব্ধ হয়েছে সংশ্লিষ্ট এলাকার মানুষ। যেমন ভাঙ্গা, ফরিদপুর ৪ সংসদীয় আসনে ভাঙ্গা, চরভদ্রেশ্বর এবং সদরপুর উপজেলা নিয়ে গঠিত, এবং সেখানে ভাঙ্গা হচ্ছে সবচেয়ে বড় উপজেলা। এই উপজেলা থেকে 2টি ইউনিয়নকে কেটে পার্শ্ববর্তী
নগরকান্দা এবং সালতায় নিয়ে যাওয়া হয়েছে, যে কারণে মূলত এই অঞ্চলের মানুষ খুশি উঠছে। তাদের দাবি হচ্ছে যে আমাদের যেই জায়গায় ভৌগোলিকভাবে আমাদের যে স্থানে বাড়ি, এখান থেকে ভাঙ্গার দূরত্ব 5 টাকা বা 7 টাকা অটোর ভাড়া, অথচ এখন যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কিন্তু নগরকান্দা প্রায় 100 টাকা, মানে 30 কিলোমিটার দূরে কিন্তু এটা রয়েছে। যে কারণে তাদের ক্ষোভটা এখানে যে যদি নির্বাচন কমিশন থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, প্রজ্ঞাপন জারি করার আগে যদি সরজমিন যদি তারা একটি অনুসন্ধান করতো, সরজমিন যদি রিপোর্ট পেশ করতো, তাহলে হয়তো এমনটি হতো না, এমনটি তারা মনে করছেন। যে কারণে কিন্তু তারা এই প্রজ্ঞাপনের পরপরই কিন্তু তারা অবরোধ কর্মসূচি শুরু করে এবং প্রথম দিনই কিন্তু নির্বাচন কমিশন বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে তারা একটি স্মারকলিপি দিয়েছে, যেটা জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা আমাদেরকে জানিয়েছেন যে স্মারকলিপিটা পাওয়ার পরেই কিন্তু আমরা নির্বাচন কমিশন সচিব বরাবর সেটা পাঠিয়ে দিয়েছি। এবং প্রথম দিন কর্মসূচির পরে কিন্তু তারা 3 দিন বিরতি দিয়েছিল। বিরতি দেওয়ার পর যখন সরকারি পক্ষ থেকে কোনো সাড়া না আসার পরে তারপরে কিন্তু তারা আবার কর্মসূচিতে যেতে বাধ্য হয় এবং কর্মসূচি যায়। এবং এর ফলে কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় 21 জেলা কিন্তু ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবং পঞ্চম দিনের মতো কিন্তু আপনি জানেন যে আজকেও কিন্তু তারা একই কর্মসূচি পালন করে। পাশাপাশি নতুন ভাবে যুক্ত হয়েছে এখানে আপনার ট্রেন সংযোগটি বিচ্ছিন্ন, এবং ট্রেন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে কিন্তু গোপালগঞ্জ থেকে ঢাকা, বেনাপোল থেকে ঢাকা এবং খুলনা থেকে ঢাকা যাওয়ার যে রেল যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়, এবং বিচ্ছিন্ন হওয়ার ফলে কিন্তু মানুষের দুর্ভোগ বেড়ে যায়। আমরা সকালে গিয়ে দেখেছি যে ট্রেনটি গতকাল ঢাকা থেকে খুলনা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে আসছিল, ফরিদপুরে কিন্তু হামিদ নামক এলাকায় সেই ট্রেনটি আটকে দেওয়া হয়, এবং আটকে দেওয়ার ফলে কিন্তু ওই ট্রেনে প্রায় 1000-এরও বেশি মানুষ ছিল, যাত্রী ছিল। সেই যাত্রীদের মধ্যে কিন্তু আমরা দেখেছি শিশু, নারী, বৃদ্ধ থেকে নানা বয়সী মানুষ দেখেছি, এবং তাদের দুর্ভোগের কষ্টটাও আমরা দেখেছি। তবে আবার এও দেখেছি যে আন্দোলনকারীরা সেখানে কিন্তু যে যারা বিপদগ্রস্ত ছিল তাদেরকে কিন্তু নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করছিল। মূল কথা হচ্ছে তাদের দাবি একটাই, যে কোনো মূল্যেই ভাঙ্গাকে কোনোভাবে যেন পৃথক না করা হয়, ভাঙ্গাকে সাবেক জায়গায় ফিরত নিয়ে আসুক, এমনটি দাবি। ঠিক আমরা যেমন পাবনা বা বাগেরহাটে যে দৃশ্য দেখছি, ঠিক একই রকম দৃশ্য কিন্তু ফরিদপুরের মানুষের। তবে প্রশাসন যেটা বলছে, আমরা চাই শান্তিপূর্ণ কর্মসূচি করুক, কিন্তু কোনোভাবেই যত হিংস্র বা সহিংস কোনো কর্মকাণ্ড গেলে কিন্তু আমরা আইনগতভাবে ব্যবস্থা নেবো। এ ছিল সর্বশেষ ফরিদপুরে ভাঙ্গার খবর। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সারা দেশের বিভিন্ন স্থানে যে বিক্ষোভ কর্মসূচি হয়েছে, এটা নিয়ে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। একই সঙ্গে আজকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের নেতারা নানা ধরনের বক্তব্য দিয়েছেন। প্রধান উপদেষ্টা আজকে নির্বাচন নিয়ে কথা বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি উপস্থিত হয়েছেন। আমরা একটু সেই বক্তব্যগুলো শুনে আসতে চাই। মনে হয় 2টা ইউনিয়ন আগের যে সংসদীয় আসনে ছিল ওইটা থেকে মনে হয় আরেকটা সংসদীয় আসনে দিয়ে দিয়েছে। এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই। এটা হলো ইলেকশন কমিশন এটা তারা করছে, এবং এটা তারা পরে আবার তাদের শুনছে, যুক্তিতর্ক দেওয়ার পরও তারা সবাই বসে এটা নির্ধারণ করছে। এখন এই নির্ধারণটা নিয়ে ওই এলাকার লোকজনের ভিতরে একটাই, তাদের যদি কোনো রকমে ক্ষোভ থাকে এটা তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু এটার জন্য এই জনকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তিযুক্ত না। দেশের সার্বভৌমত্ব ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বার্থে এই দলটিকে রাজনৈতিক মাঠে রাখা যৌক্তিক নয়। আমরা পুনর্ব্যক্ত করছি, জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটি দলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এটি লেভেল প্লেয়িং ফিল্ডকে নস্যাৎ করতে পারে। আমরা মনে করি যা হওয়ার হয়েছে, আগামী দিনের সরকারের কোনো কার্যক্রমে যেন কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব প্রকাশ না পায়। মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়, অনুসরণ করা যায়। আমরা রিটার্ন দিয়েছি, একেবারে স্পষ্ট আছে। সেই জন্য আমরা বলেছি যে আগামী দিনে যারা বাংলাদেশে রাজনীতি করবেন, একটা নতুন ধারা, নতুন ব্যবস্থার অধীনে রাজনীতিটা করতে হবে। তার একটা পার্ট হিসেবে আমরা ব্যবস্থাটা দিয়েছি। সংবিধানের সাথে বিষয়গুলোকে একটা অনিশ্চয়তার মধ্যে রেখে দেই, যদি ভবিষ্যতে এটাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করে রেখে দেই, তাহলে কার্যকরভাবে, টেকসইভাবে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারবো না। যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন,
যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব, এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। উৎসব এখান থেকেই সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আমরা শুনছিলাম রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য। একই সঙ্গে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এবার একটু তৃণমূলের আলোচনায় যুক্ত হতে চাই। কুমিল্লা থেকে আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন। খালেদ সাইফুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই, আজকে আমরা ভোটের ট্রেনে আজকের পর্বে আমরা আলোচনা করেছিলাম নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে। আপনি জানেন যে সারা দেশের প্রত্যেকটি স্থানে এই মুহূর্তে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল দিতে কেন এত দেরি হলো সেটা নিয়ে কথা হচ্ছে। একই সঙ্গে এর কোনো নেতিবাচক প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা সেই আলোচনাও রয়েছে। আপনার সঙ্গে নিশ্চয়ই সেখানকার স্থানীয় কয়েকজন রয়েছেন যারা সেই এলাকায় মাঠ পর্যায়ে রাজনীতি করেন। আমরা একটু আপনার মাধ্যমে তাদের বক্তব্যগুলো শুনতে চাই, তারা কি ভাবছেন। বেলায়েত, ধন্যবাদ। আমরা কুমিল্লায় আমাদের সামনে এখানে উপস্থিত রয়েছেন কুমিল্লায় মাঠ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব দেন বিএনপি, এনসিপি এবং জামায়াতের 3 জন নেতৃবৃন্দ। আমরা তাদের কাছে নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে শুনতে চাই, যে নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে ভোটাররা আগামী দিনে ফেব্রুয়ারিতে আসন্ন যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে অংশগ্রহণ করবে। আমরা প্রথমে কথা বলবো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব অধ্যাপক সারোয়ার জাহান দুলন। নির্বাচন ব্যবস্থাপনায় আপনি কিভাবে ঢেলে সাজানো প্রয়োজন কিংবা জনগণের আস্থা কিভাবে নিয়ে আসতে পারে নির্বাচন কমিশন, সে বিষয়ে আপনার আসলে পরিকল্পনা চিন্তা কি? ধন্যবাদ জনাব খালেদ সাইফুল্লাহ সহ এখন টিভির আজকের এই লাইভ প্রোগ্রামে যারা জড়িত আছেন সকলকে আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যে কথাটি বলছিলেন আমাদের প্রিয় সাংবাদিক খালেদ সাইফুল্লাহ সাহেব, যে নির্বাচনী ব্যবস্থাপনা সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে, নির্বাচনী ব্যবস্থাপনাটা আমরা দেখছি যে দীর্ঘদিন থেকেই বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীনতার মধ্যে দিন কাটাচ্ছিল দীর্ঘ 15.5 বছর, এবং এর আগের 2 বছর মোট 17.5 বছর আমরা গণতন্ত্রের যে চর্চা সেটা থেকে আমরা বঞ্চিত। বিশেষ করে আমি বিএনপির একজন কর্মী হিসেবে বলতে পারি যে আমরা কোনো নির্বাচনেই গণতান্ত্রিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার চর্চার যে স্পেস সেটা কোনোটাই আমরা পাই নাই না, যার পরিপ্রেক্ষিতে আমরা এই দেশের মানুষ দীর্ঘদিন থেকেই গণতন্ত্রের দিকে নিজেদেরকে ধাবিত করার জন্য আন্দোলন, লড়াই, সংগ্রাম করেছে, জেল খেটেছে। আমাদের অনেক হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এই বিষয়গুলি নির্বাচন ব্যবস্থায় আমরা মনে করি যে অতীতের যেই নির্বাচন কমিশনগুলি তাদের থেকে বর্তমান নির্বাচন কমিশন আমরা বলতে পারি যে বেটার নির্বাচন করার জন্যই তারা দায়িত্ব নিয়েছেন, এবং 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষ যে বৈষম্যের মুক্ত যে একটা সমাজ ব্যবস্থা এবং বৈষম্যমুক্ত নির্বাচন, সকলের অংশগ্রহণের নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের তৃণমূলের নেতাকর্মীরা সেটা প্রত্যাশা করছে, এবং সে বিষয়ে নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন, এবং সেই পদক্ষেপগুলির যথাযথ বাস্তবায়ন হলে আমরা ধরে নিব যে একটা সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে করা সম্ভব হবে। ধন্যবাদ সারোয়ার জাহান দুলন। আমরা একটু ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, তিনি কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী। নির্বাচন ব্যবস্থায় জনগণের আস্থা কিভাবে নিয়ে আসা যায়, আপনার বক্তব্য। খালেদ ভাই, আপনাকে ধন্যবাদ। যে বিষয়টা আপনি বলেছেন নির্বাচন ব্যবস্থা জনগণের আস্থা আমরা ধরে রাখার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে আমাদের যে নির্বাচন কমিশনার সেটা হচ্ছে, এবং সেটা হচ্ছে নিরপেক্ষ, তা আপনার নিশ্চিত করতে হবে যেভাবেই হোক। যেহেতু মানুষ 17 বছর হচ্ছে আপনার ভোটার দেখার থেকে হচ্ছে আপনার বিরত ছিল, তারা চাইবে যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন যাতে হচ্ছে সুষ্ঠুভাবে যাতে আপনার প্রয়োগ হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আরেকটা বিষয় আপনার খেয়াল করে দেখবেন, আমরা যতই বলি না কেন আপনার আমাদের ভোট কেন্দ্রগুলো আপনার নিরাপদভাবে হচ্ছে আপনার রাখা হবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। সেটা হচ্ছে আপনার দৃশ্যমান হবে তখনই যখন হচ্ছে ভোট কেন্দ্র সহ তার আশেপাশটাতে হচ্ছে আপনাদের আইনশৃঙ্খলা বাহিনীর একটা প্রয়োগ আমরা দেখতে পারবো। অর্থাৎ যদি মানুষজন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে, অর্থাৎ তারা যদি অনুৎসাহিত হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা সুষ্ঠু ভোট, সেটা হচ্ছে আপনার একটা সুষ্ঠু ভোট কিন্তু আপনি সেখানে পাবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখেন যে ডাকসু এবং জাকসুতে আমাদের এলইডি
স্ক্রিনের মাধ্যমে আপনাদের যেই ফলাফল যে গণনা, সেই গণনা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা চাইবো যে আমাদের যেই সামনে যেই জাতীয় ইলেকশন আসছে সেখানেও যাতে এরকম একটা ব্যবস্থা করা হয়, যাতে করে জনগণকে এটা একটা সম্পৃক্ত করা হয়। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনার ফলাফলে যদি কোনো ধরনের বিলম্ব দেখা যায় তখন কিন্তু অবশ্যই একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা ভয়ভীতি দেখা যাবে এবং জনগণের মধ্যে একটা আশঙ্কা তৈরি হবে। সেই ক্ষেত্রে অবশ্যই যত দ্রুততার সাথে ফলাফল ঘোষণা করা যাবে সেটা হচ্ছে একদম এই নির্বাচন কমিশনের একটা সার্থকতা দেখা যাবে। জি, ধন্যবাদ। আমরা কুমিল্লা মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুজ্জামান সোহেল তার কাছে জানতে চাই নির্বাচন ব্যবস্থা কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি জনাব খালেদ সাফিউল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, যারা লাইভে সংযুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনের আমাদের প্রত্যাশা কি। আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছে নির্বাচন কমিশনকে, নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সংস্কার মানে কি, বিদ্যমান যে আইন রয়েছে, প্রথা রয়েছে, সেটা ত্রুটিগুলো দূর করে আমরা সেখানে একটা শক্তিশালী এবং কার্যকর ব্যবস্থা নেব। আমরা মনে করি সংস্কারের 3টি পদক্ষেপ হতে পারে। একটা হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার। ব্যবস্থা বলতে আমরা যেমন হালনাগাদ বুঝি, এই বিষয়গুলোকে আমাদেরকে সংস্কার করতে হবে। আর একটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর জন্য জামাত ইসলামীর যে 6 দফা প্রস্তাব ছিল, আমরা সেই 6 দফা প্রস্তাবের দিকে এগোতে পারি। 1 নম্বর হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন উনি জামাত এবং এনসিপি বিএনপি নেতৃবৃন্দ যে দাবি করছেন যে তারা একটি সুষ্ঠু, অবাধ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন। ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ। আমরা শুনছিলাম তৃণমূলের আলোচনা। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের আজকের আলোচনার সাথে থাকার জন্য ধন্যবাদ।